নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌরদীপ অধিকারী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই অনন্য সুন্দর অনুষ্ঠানে একরাশ শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানাই। আমাদের আজকের এই বিশেষ সন্ধ্যায় এক অনন্য শিল্পধারা তথা এক সুন্দর মুহূর্তের সাক্ষী আমরা হতে চলেছি। শ্রুতি নাটক বদনাম রবীন্দ্রনাথ ঠাকুরের মননশীল সৃষ্টিশীল প্রতিভার এক উজ্জ্বল উদাহরণ। রবি ঠাকুর শুধু সাহিত্য জগতের অংশমাত্র নন, বরং একই সাথে তিনি ছিলেন মননের, সমাজ চেতনার এবং মানবিকতার এক যুগান্তকারী নক্ষত্র। আজকের অনুষ্ঠানে বদনাম এই শ্রুতি নাটকটি আমরা শুনতে চলেছি দুইজন বিশিষ্ট শিল্পী দম্পতি, শ্রী দীপঙ্কর রায় মহাশয় এবং শ্রীমতী সুপ্রসা রায় মহাশয়ার সুকণ্ঠে। শ্রী দীপঙ্কর রায় সঙ্গীত ও মঞ্চাভিনয়ের জগতে এক সুপরিচিত নাম। শৈলেন মুখোপাধ্যায়ের সংস্পর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি সঙ্গীতের বিভিন্ন ধারায় নিজেকে উজাড় করে দিয়েছেন। তার গানে, অভিনয়ে, এমনকি শ্রুতি নাটকে আমরা দেখতে পাই এক গভীর শিল্পবোধের অনুরণন। অনুষ্ঠানের অপর বিশিষ্ট শিল্পী শ্রীমতী সুপ্রসা রায়, যিনি একজন সাহিত্যিক। তার গল্প, কবিতা ও গদ্যের জগৎ পাঠককে বারংবার মুগ্ধ করেছে বিভিন্ন সময়ে। দেব সাহিত্য কুটির সহ একাধিক খ্যাতনামা প্রতিষ্ঠানের পুরস্কার তার সুলেখনীকে করেছে বারংবার সমৃদ্ধ। শ্রুতি নাটক, কবিতা পাঠ এবং সাহিত্য চর্চা তার দৈনন্দিন জীবনের অন্যতম অপরিহার্য অংশ। আজ এই দুজন বিশিষ্ট শিল্পীর কণ্ঠে আমরা শিল্প ও সাহিত্যের এই যুগলবন্দি আমাদের ভাবনার জগৎকে নিশ্চিতই আলোকিত করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। সবাইকে ধন্যবাদ জানাই মোদক ট্রেনার একাডেমির এই অনন্য সুন্দর আয়োজনে অংশগ্রহণ করার জন্য। এখন দুইজন বিশিষ্ট শিল্পীকে আন্তরিক অনুরোধ করছি ওনাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য। নমস্কার। নমস্কার। আমি দীপঙ্কর রায়। আমি সুপ্রসা রায়। সবাইকে, সমস্ত শ্রোতৃমণ্ডলীকে এবং দর্শককে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সকলের মঙ্গলময় এবং আনন্দময় জীবন কামনা করি। আমরা আজকে একটি শ্রুতি নাটক করতে চলেছি। নাটকটির নাম বদনাম। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের থেকে নেওয়া। সেই ছোট গল্পটিকে আমি নাট্যরূপ দিয়েছি আমি, দীপঙ্কর রায়, এবং সঙ্গীত আবহ এবং পরিচালনাও আমার। আর ধ্বনি প্রক্ষেপণে আছে কৌস্তব রায়। অভিনয়ে আছি আমরা দুজন, আমি দীপঙ্কর রায় এবং সুপ্রসা রায়। সুপ্রসা রায় সৌদামিনীর চরিত্রে অভিনয় করছেন। আমি দ্বৈত চরিত্রে, ইন্সপেক্টর এবং অনিল বিপ্লবীর চরিত্রে, দ্বৈত চরিত্রে অভিনয় করব। আমরা এবার নাটকটি শুরু করছি। বদনাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
3টে বাজিয়ে বাড়ি ফিরলে। এমন করে তো আর পারি নে। রাতের পর রাত খাবার আগলে রাখি, আর তুমি ইন্সপেক্টর হয়ে কত চোর ডাকাত ধরলে, সাধু সজ্জনও বাদ গেল না। আর ওই একটা লোক অনিল মিত্তিরের পেছন পেছন তাড়া করে বেড়াচ্ছে, আর সেও থেকে থেকে তোমার সামনে এসে নাকের ওপর বুড়ো আঙুল নাড়া দিয়ে কোথায় দৌড় মারে তার ঠিকানা নেই। দেশশুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসে খুন, এ যেন সার্কাসের খেলা হচ্ছে। আরে আমার ওপরে ওর নেক নজর আছে কি ভাগ্যিস। ও বেলে খালাস আসামি বটে, তবু পুলিশে না রিপোর্ট করে কোথাও যাবার হুকুম নেই। এই তো তাই আমাকে সেদিন চিঠিতে জানিয়ে গেল, ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না, সভার কাজ সেরেই আমি ফিরে আসছি। কোথায় সভা, তার কোনো সন্ধান নেই। পুলিশকে নিয়ে যেন ভেলকি খেলছে। শোনো তবে, আজ রাত্রিরের খবর দিই, শুনলে তোমার তাক লেগে যাবে। লোকটার কি আস্পর্ধা, কি বুকের পাটা। রাত্রি তখন 2টো, আমি তোমার খাবার আগলে বসে আছি, একটু ঝিমুনি এসেছে, হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকাত। হ্যাঁ, বলো কি? তারপর তারপর সে কি করলো? আমাকে প্রণাম করে বললে, দিদি আজ ভাইফোঁটার দিন, মনে আছে? ফোঁটা নিতে এসেছি। আমার আপন দিদি এখন চট্টগ্রামে কি সব চক্রান্ত করছে, কিন্তু ফোঁটা আমি চাই, ছাড়বো না, এই বসলুম। তার মানে সে আমার ঘরে এসে বসে পড়লো? সত্যি কথা তোমাকে বলবো, বলো। আমার মনের মধ্যে স্নেহ একেবারে উথলে উঠল। মনে হলো এক রাত্রির জন্য আমি ভাইকে পেয়েছি। সে বলল, দিদি আজ 3 দিন কোনো মতে আধ পেটা খেয়ে বনে জঙ্গলে ঘুরছি, আজ তোমার হাতের ফোঁটা, তোমার হাতের অন্ন নিয়ে আবার আমি উধাও হব। তোমার জন্য যে ভাত বাড়া ছিল, তাই আমি তাকে আদর করে খাওয়ালাম। তুমি 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 আমার ওই ভাত খাওয়ালে? খাওয়ালাম, বললাম এই বেলা তুমি পালাও, তার আসবার সময় হয়েছে। লোকটা বলল, কোনো ভয় নেই, তিনি আমার এই সন্ধানে চিতল বেড়ে গেছেন, ফিরতে অন্তত 3টে বাজবে, আমি রয়ে বসে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারবো বলে তোমারই জন্য সাজা পান টক করে মুখে তুলে নিল। কি যে বলছো গিন্নি! তারপরে বলল, ইন্সপেক্টর বাবু হাভানা চুরুট খেয়ে থাকেন, তারই একটা আমাকে দাও, আমি খেতে খেতে যাব যেখানে আমার সব দলের লোক আছে, তারা আজ সভা করবে। তোমার ওই ডাকাত অনায়াসে নির্ভয়ে সেই জায়গাটার নাম আমাকে বলে দিল। হ্যাঁ, বলে দিল? তার নামটা কি শুনতে পারি? তুমি এমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে, এর থেকেই প্রমাণ হয় তোমার ডাকাত আমাকে চিনেছিল, কিন্তু তুমি আজও আমাকে চেনোনি। সে যা হোক, আমি তাকে তোমার বহু শখের একটি হাবানা চুরুট দিয়েছি। সে কি আমার সাধের হাবানা চুরুটও দিয়েছো? দিলাম। সে জ্বালিয়ে দিব্যি সুস্থ মনে পায়ের ধুলো নিয়ে চুরুট ফুঁকতে ফুঁকতে চলে গেল। হ্যাঁ, চলে গেল? আরে আরে বলো বলো, সে কোন দিকে গেল? কোথায় 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 তাদের সভা হচ্ছে? কি এমন কথা তোমার মুখ দিয়ে বের হলো? আমি তোমার স্ত্রী হয়েছি, তাই বলে কি পুলিশের চরের কাজ করব? তোমার ঘরে এসে আমি যদি ধম্ম খুইয়ে বসি, তবে তুমি বা আমায় বিশ্বাস করবে কি করে? খুব শক্ত মেয়ে, এর জেদ কিছুতেই নরম হবে না। হায় রে, এমন সুযোগটাও হাত ছাড়া হলো। এইবার এইবার আর বাছাধন পালাতে পারবে না।
কি গো, তুমি যে নৃত্য জুড়ে দিয়েছো! আজ তোমার দেখছি মাটিতে পা পড়ছে না। ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্টের নাগাল পেয়েছো নাকি? পেয়েছি বই কি। কিরকম কিরকম শুনি। আরে আমাদের যে চর হুম নিতাই চক্রবর্তী, হুম সে ওদের ওখানে চরগিরি করে। তার কাছে শোনা গেল আজ মোচকাঠির জঙ্গলে এদের একটা মস্ত সভা হবে, সেটাকে ঘেরাও করবার বন্দোবস্ত হচ্ছে। ভারী জঙ্গল, আমরা আগে থাকতে লুকিয়ে সার্ভেয়ার পাঠিয়ে তন্ন তন্ন করে সার্ভে করে নিয়েছি। কোথাও আর লুকিয়ে পালাবার ফাঁক থাকবে না। তোমাদের বুদ্ধির ফাঁকের মধ্যে দিয়ে বড় বড় ফুটোই থাকবে। অনেকবার তো লোক হাসিয়েছো, আর কেন? এবারে ক্ষান্ত দাও। সে কি কথা শুধু, এমন সুযোগ আর পাবো না। আমি তোমাকে বলছি, আমার কথা শোনো। ও মোচকাঠি জঙ্গল ওসব বাজে কথা। সে তোমাদেরই ঘরের আনাচে কানাচে ঘুরছে। তোমাদের মুখের উপরে তুড়ি মেরে দেবে দৌড়, এ আমি তোমাকে বলে রাখছি। তা তুমি যদি লুকিয়ে তাদের ঘরের খবর দাও, তাহলে সবই সম্ভব হবে। দেখো, অমন চালাকি করো না। বোকামি করতে হয় পেট ভরে করো। অনেকবার পড়েওছো, কিন্তু নিজের ঘরের বউকে নিয়ে। আহা, আরে আরে, ওহো, আচ্ছা শুধু আমি দেখেছি যে এই একটা বিষয়ে তোমার ঠাট্টাটুকুও সয় না। তা সত্যি, পুলিশের ঠাট্টাতেও যে গায়ে দাঁত বসে। এখন কিছু খেয়ে নেবে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, নেবো নেবো, সময় আছে। জানো, সব একেবারে পাকাপাকি ঠিকঠাক হয়ে গেছে। দেখো, আমি সত্যি কথাই বলবো। তোমরা যা কানাকানি করো, তা যদি জানতে পারতাম, তাহলে ওদের কাছে ফাঁস করে দেওয়া কর্তব্য মনে করতাম। সর্বনাশ! কিছু শুনেছো নাকি তুমি? তোমাদের সংসারে চোখ কান খুলে রাখতেই হয়, কিছু কানে যায় বইকি। কানে যায়? আর তারপর? আর তারপরে চণ্ডীদাস বলেছেন, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিয়া দিল প্রাণ। তোমার ওই ঠাট্টাতেই তুমি জিতে যাও। কোনটা যে তোমার আসল কথা ধরা যায় না। তা বুঝবার বুদ্ধি যদি থাকতো, তবে এই পুলিশ ইন্সপেক্টরের কাজ তুমি করতে না। এর চেয়ে বড় কাজেই সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন, বিশ্বহিতৈষীর পদে। বক্তৃতা দিতে দিতে দেশে বিদেশে জাল ফেলতে। সর্বনাশ! তাহলে সেই যে মেয়েটির গুজব শোনা যাচ্ছে, সে দেখি আমার আপন ঘরেরই ভিতরকার। ওই দেখো, কুকুরটা চেঁচিয়ে মরছে। যাই তাকে খাইয়ে ঠান্ডা করে আসি। আমি আমি এক্ষুনি এক্ষুনি গিয়ে লাগাবো ওই কুকুরটাকে আমার পিস্তলের গুলি। আরে না না না, কখনো তুমি যেতে পারবে না। কেন? তুমি সামনে গিয়ে দাঁড়ালেই একেবারে টুটি ক্যাক করে চেপে ধরবে। ও বড় বদমাইশ কুকুর, ও কেবল আমাকেই চেনে। হুম, একটা খবর পেয়েছি শুধু, সেই অনিল লোকটা নাকি হরবোলা। ওসব জন্তুরই নকল করতে পারে। রোজ রাত 2টোর সময় ওই যে তোমায় ডাক দিচ্ছে না, তাই বা বলি কি করে? হ্যাঁ, শেষকালে আমাকে সন্দেহ? এই রইল তোমার ঘরকন্না পড়ে, আমি চললাম আমার ভগ্নিপতির বাড়িতে। আরে 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 আরে, ওহো, কোথায় যাও? ওহো, এ তো ভালো মুশকিল। আরে, নিজের ঘরের স্ত্রীকে ঠাট্টা করব না, আমি আমি ঠাট্টার জন্য পরের ঘরের মেয়ে কোথায় খুঁজে পাই? হ্যাঁ, আরে পেলেই বা শান্তি রক্ষা হবে কি করে? ওহো, আহা, কি করছো? কাঁদো কেন? সামান্য একটা ঠাট্টা নিয়ে। না, তোমার এই ঠাট্টা আমার সইবে না, এ আমি বলে রাখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, রইল। এখন তুমি আরামে নিশ্চিন্ত হয়ে তোমার ওই কুকুরকে খাইয়ে এসো।
ও আবার কাটলেট নইলে খায় না, পুডিং না হলে তার পেট ভরে না। হ্যাঁ, সামান্য একটা কুকুর নিয়ে তুমি এত বাড়াবাড়ি করো কেন আমি বুঝতেই পারি না। তোমরা পুরুষ মানুষ, বুঝবে না। পুত্রহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে, সে যে কোনো একটা প্রাণীকে পেলে তাকেই বুকের কাছে টেনে নেয়। ওকে একদিন না দেখলে আমার মনে কেবলই ভয় হতে থাকে, কে বুঝি ওকে কোন দিক থেকে ধরে নিয়ে গেল। তাই তো আমি ওকে এত যত্নে ঢেকে ঢুকে রাখি। কিন্তু আমি বলে দিচ্ছি শুধু, কোনো জানোয়ার এত আদরে বেশি দিন বাঁচতে পারে না। তা যতদিন বাঁচে ভালো করেই বাঁচুক। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, সকলেই ভালো করে বাঁচুক। আর আমি শুধু মরছি ওই একটা লোকের পেছনে দৌড়ে দৌড়ে, কিছুতেই ধরা যাচ্ছে না। যাকে, এখন একটুখানি বিশ্রাম করে নি, একটু পরেই তো আবার সেই মোচকাঠির জঙ্গলে অভিযানে বেরোতে হবে। সারা রাত জঙ্গলেই কাটাতে হবে। ও কি গো, সারা রাত জঙ্গলে ঘুরে ঘুরে এই সকাল 7টায় ফিরলে? নাও একটু শরবত খেয়ে এবারে বিশ্রাম করো। বড় ফাঁকি দিয়েছে গিন্নি, তোমার কথাই সত্যি। পুলিশের লোক ঘেরাও করলো বন, সে বনে জনমানব নেই, হই হই লাগিয়ে দিলে। চিৎকার করে বলতে লাগলো, কোথায় আছো বের হও, নইলে আমরা গুলি চালাবো। অনেকগুলো ফাঁকা গুলি চললো, কিন্তু কোনো সাড়া নেই। পুলিশের লোক খুব সাবধানে বনের মধ্যে ঢুকে তল্লাশ করলে। তাকে পেলে? না না, কোথায় সে? আরে তখন ভোর হয়ে এসেছে। রব উঠল, ধর ধর সেই নিতাইটাকে, বদমাইশটাকে ধর। নিতাইয়ের আর টিকি দেখা যায় না। একখানা চিঠি পাওয়া গেল, কেবল এই কটি কথা লেখা, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন, অনিল। দেখো দেখি, দেখো দেখি কি কাণ্ড, এর মধ্যে তোমার নাম জড়ালো কেন? শেষকালে শেষকালে আবার কি? পুলিশের ঘরের গিন্নি কি আসামির ঘরে দিদি হতেই পারে না? সংসারের সব সম্বন্ধে কি সরকারি খামের ছাপ মারা? আমি আর কিছু বলবো না, এখন তুমি একটু শো, একটু ঘুমো। আহ ওহ, উম, আরে এদিকে একটা সংকট বেঁধেছে গিন্নি। যদিও ঘুমটা দিয়ে একটু চাঙ্গা লাগছে, আসলে আমার মামাতো ভাই গিরিশ, ওই যে হাতিবাঁধা থানায় দারোয়াগিরি করে, হুম। কর্তব্যের খাতিরে এক কুলীন ব্রাহ্মণের ছেলের হাতে হাতকড়ি লাগিয়েছিল। বেশ। সেই অবধি গ্রামের লোকেরা তাকে জাতে ঠেলবার মন্ত্রণা করছে। এদিকে তার মেয়ে বিয়ের বয়স পেরিয়ে যায়, যে পাত্রই জোটে তাকে ভাঙিয়ে দেয় গ্রামের লোক। আর পাত্র যদি বা জোটে তবে পুরুত জোটে না। এবারে এক বাবাজিকে পাওয়া গেছে, বৃন্দাবন থেকে এসেছে, সৎ ব্রাহ্মণ। সবাই মিলে খাইয়ে দাইয়ে তাকে রাজি করানো গেছে। এখন গ্রামের লোকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু তুমি এ কাজে একটু সাহায্য করো। ও মা, করবো না তো কি, ও তো আমার কর্তব্য গো। আহা, তোমাদের গিরিশের মেয়ে, আমাদের মিনু, সে তো কোনো অপরাধ করেনি, তার বিয়ে তো হওয়াই চাই। আনো তোমার বৃন্দাবনবাসীকে,
আমি জানি ওইসব স্বামীজিদের কি করে আদর যত্ন করতে হয়। ভক্তি ভরে গদগদ হয়ে পায়ের ধুলো নিলে বাবা ঠাকুরেরা গলে যান। মিনুর বিয়ে না হওয়া পর্যন্ত আমার ভক্তিটাকে টিকিয়ে রাখতে হবে। কি হলো, তুমি এখানে একা একা বসে কি ভাবছো? ভাবছি, ওই যে লোকটা যে পরচুলো পরে দাড়ি লাগিয়ে বাবাজি সেজে এসে মিনুর বিয়েটা দিয়ে দিল, আবার দক্ষিণা না নিয়ে চুলদাড়ি খুলে ফেলে ওই কি কি সব বলে টলে অমন করে পালিয়ে গেল কেন? লোকটা কে হতে পারে? সে যা হোক, কাজটা তো উদ্ধার হয়ে গেছে, বিয়ে তো হয়ে গেছে। আর সন্ন্যাসী উধাও হয়ে গিয়ে তোমাদেরই তো কাজ হালকা করে দিয়ে গেল। এখন বাসি বিয়ের আয়োজন করতে হবে। ও চোর ডাকাতের পিছনে সময় নষ্ট করো না তো। হ্যাঁ গো, সেই মেয়েটির কোনো খোঁজ পেলে? না না, লোকটা চালাকি করে যাচ্ছে সবার সাথে। আরে একদিন একজন এসে খবর দিল অফিসের সামনের রাস্তায় একটি পাথর বেরিয়েছে, তার গায়ে পাড়ার মেয়েরা এসে সিঁদুর লাগাচ্ছে, চন্দন মাখাচ্ছে। কেউ চাইতে এসেছে সন্তান, কেউ স্বামী সৌভাগ্য, কেউ আবার আমারই সর্বনাশ। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, তবে আর বলছি কি, ওদিকে প্রণামীর থালা বেশ ফুলে ফেঁপে উঠছে। টাকাগুলো কে আদায় করছে অবশেষে সেটার দিকে নজর পড়ল। কে গো, টাকাগুলো কে আদায় করছিল? আরে ওই একটা পাগলা গোছের লোক। আরে সেও গা ঢাকা দিল, আর সে সম্বন্ধে নানা অদ্ভুত গুজব শোনা যেতে লাগলো। আর এই সব নিয়ে যদি শান্তিভঙ্গ হয় তো কাগজওয়ালারা তো একেবারে হৈ হৈ করে উঠবে, আর আমার জবাবদিহি দিতে দিতে প্রাণ বেরিয়ে যাবে। ও, ওর গল্প যতই শুনি আমারই তো মন টলমল করে ওঠে। দেখো দেখো, সর্বনাশ করো না যেন। না গো না, তোমার সে ভয় নেই। আমার এত সৌভাগ্য নয়। মেয়েদের চাতুরি দিয়ে ঘরকন্না চালাতে হয়, সেটা দেশের সেবায় লাগলে ওই স্ত্রী বুদ্ধি 16 আনা কাজে লাগতে পারে। সুযোগ পেলে তোমরাও ঠকাতে জানো, সুযোগ পেলে আমরাও ঠকাতে জানি। আচ্ছা, আমরা এত বোকা নই যে শুধু ঠকবই আর ঠকাবো না। আমরা অলক্ষী হয়ে যদি কাজের মতো একটা কিছু করতে পারি তাহলেই আমাদের রক্ষা। এই আমি তোমাকে বলে রাখলুম। সংসারে মেয়েরা দুঃখের কারবার করতেই এসেছে। সেই দুঃখ কেবল আমি ঘর কন্যার কাজে ফুঁকে দিতে পারবো না। আমি চাই সেই দুঃখের আগুনে জ্বালিয়ে দেব দেশের যত জমানো আস্তাকুর। লোকে বলবে না সতী সাধ্বী, বলবে দজ্জাল মেয়ে। এই কলঙ্কের তিলক আঁকা ছাপ পড়বে তোমার সদূর কপালে। আর তুমি যদি মানুষের মতো মানুষ হও তবেই এর মর্ম বুঝতে পারবে। তোমার মুখে ওরকম কথা আমি ঢের শুনেছি, তারপরে দেখেছি সংসার যেমন চলে তেমনই চলছে। মাঝে মাঝে মন খোলসা করার দরকার, তাই শুনি আর হাভানার চুরুট টানি। হ্যাঁ, যাই হোক, আমি জানি আমি যাই করি না কেন শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই। তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে আছি গো। হয়েছে হয়েছে, এবার থামো তো। পেট ভরে যা বলবার সে তো বলে গেলে। ওই ওই এখন তোমার ওই কুকুরটাকে খাওয়াতে চাও। ও বড্ড চেঁচাচ্ছে, ও আমাকে আর ঘুমোতে দেবে না। তুমি ইন্সপেক্টরি ছেড়ে দিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো। কেন কেন? তোমার আয় যাবে বেড়ে, আর আমিও তার কিছু বখরা পাবো।
দেখো গিন্নি, এবারে আমি আবার তোমার শরণাপন্ন। কবে তুমি আমার শরণাপন্ন নও শুনি? এই জন্যই তো তোমাকে সবাই স্ত্রৈণ বলে। দেখো, দু জাতের স্ত্রৈণ আছে। একদল পুরুষ স্ত্রীর জোরের কাছে হার না মেনে থাকতে পারে না, তারা কাপুরুষ। আর একদল আছে যারা স্ত্রীর কাছে অসংশয়ে হার মেনেই নেয়, তারা অবিশ্বাস করতেই জানে না। এই দেখো না, তোমাকে যখন খুশি যেমন খুশি ঠকাতে পারি, তুমি চোখ বুজে সব মেনে নাও। হুম, তোমার কথাগুলো এত স্পষ্ট। সে তো তোমারই গুণে কর্তা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, শোনো, এবার কাজের কথাটা শুনে নাও। হ্যাঁ হ্যাঁ, বলো কি কাজ? একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই। শেষকালে আমাকেও তোমাদের চরের কাজে লাগাবে? আহা, শোনো না, খবর আছে, খবর আছে, এখানেই কাছাকাছি কোথাও ওই মেয়েটি আছে। ও, সেই মেয়েটি যাকে তোমরা খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, সে এখানকার খবর কেমন করে পায় আর ওকে সাবধানে চালিয়ে নিয়ে বেড়ায়। খবর আছে সে এখানকারই কোনো এক বিধবা। হুম, মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগতে হবে, নইলে তোমার মুখ রক্ষা হবে না। বেশ, ঠিক আছে, এই ভার আমি নিলাম। কথা দিচ্ছি, দুদিনের মধ্যে রহস্য ভেদ হয়ে যাবে। শোনো, পরশু হলো শিবরাত্রি। খবর পেয়েছি অনিল ডাকাত ওই সিদ্ধেশ্বরী মন্দিরে জপ তপ করে রাত কাটাবে। তার মনে তো ভয় ডর বলে কিছু নেই। শুনেছি ওই মেয়েটিও থাকবে তার সাথে কিরকম একটা তান্ত্রিক মতের স্ত্রী হয়ে। শোনো, তোমরা পুলিশের লোকেরা আড়ালে থেকো, আমি ধরে দেব। তাড়াহুড়ো করলে কিন্তু সব ফসকে যাবে। ওহ, কি অন্ধকার! অমাবস্যার রাত, একটা বেজেছে। খবর একদম পাকা, সেই ঠাকুরুনটি আজ মন্দিরের মধ্যে এসেছেন, তাতে সন্দেহ মাত্র নেই। তিনি নাকি কোন বিখ্যাত যোগিনী ভৈরবী, দিনের বেলা কারো চোখেই পড়েন না। রাত্রি 1টার পর শুনেছি নটরাজের সাথে তার মৃত্যু। একটা লোক দৈবাৎ দেখে ফেলেছিল। সে পাগল হয়ে বেড়াচ্ছে চারিদিকে। আর এই সব দেখে শুনে আমার সব লোকগুলো থানায় ফিরে গেল। বলে কিনা ওই ঠাকুরুনের গায়ে হাত দিতে পারবো না, আপনি একলা যা পারেন করুন। না, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। একে অমাবস্যার রাত, তার মধ্যে সব যোগিনী ভৈরবী, আমি একা। দেখি তো, দেখি তো মন্দিরের দরজায় কান পেতে কিছু শোনা যায় নাকি। ওই তো, ওই তো ভাঙা দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। দেখি তো, দেখি তো একবার।
ও বাবা, টিম টিম করে একটা মাটির প্রদীপ জ্বলছে। শিবলিঙ্গের সামনে বসে সেই ভৈরবী জোর হাত করে মন্ত্রোচ্চারণ করছে। ওই তো, ওই তো পাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই অনিল। না, এ সুযোগ আর হাতছাড়া করা যাবে না। দরজা ভেঙে এখনই ঢুকতে হবে। এ কি গিন্নি, অবশেষে তোমার এই কাজ? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এত দিন খুঁজে বেড়াচ্ছ। তুমি তো জানো আমাদের দেশে দৈবাৎ দুই একজন সত্যিকারের পুরুষ দেখা যায়। আমরা দেশের মেয়েরা যদি এইসব সুসন্তানদের আপন প্রাণ দিয়ে রক্ষা না করি, তবে আমাদের নারী ধর্মকে ধিক। তোমার অগোচরে নানা কৌশলে এতদিন এই কাজ করে এসেছি। কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে জড়াতে পারবে। আমি চিরদিন তার পিছনে পিছনে থেকে শাস্তির শেষ পর্যন্ত যাব। তুমি সুখে থেকো, আর যা করো আমাকে দয়া করো না। আমার চেয়ে অনেক বড় যারা, তাদের তুমি তা করনি। প্রাণপণে তোমার সেবা করেছি ভালোবেসে, প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে। ইন্সপেক্টর বাবু, আজ আমি ধরা দেব বলেই স্থির করে এসেছিলাম। আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি আপনার স্ত্রীর কথায় ঘাবড়াবেন না। উনি একজন অসাধারণ নারী, জন্মেছেন আমাদের দেশে একেবারে খপ ছাড়া সমাজে। আমি ওনাকে খুব ভালো করে চিনেছি বলেই বলছি, উনি নিষ্কলঙ্ক। ওকে নিয়ে আপনি মন্দিরের সুড়ঙ্গ পথ দিয়ে বাড়ি ফিরুন। আর অন্য দিক থেকে আমি পুলিশের হাতে ধরা দিচ্ছি। হ্যাঁ, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমাকে আপনারা বাঁধতে পারবেন না। রবি ঠাকুরের ওই গানটা আমার কণ্ঠস্থ। আমার বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? কয়েকদিন পরেই খবরের কাগজে বড় বড় হরফে বের হবে, অনিল বিপ্লবী পলাতক। আপনারা আমার প্রণাম নেবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার। নমস্কার। আমাদের নাটক এখানেই শেষ হলো।